This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের একটা সাধারণ ধর্ম আছে জানেন তো, অনেক বছর ধরে দেখছি একই রকম। এই ভোটের আগে নেতারা সবাই এসে মানুষের সামনে মাথা নিচু করে দাঁড়ান। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, কারণ ভোটের পর সেই নিচু হয়ে যাওয়া মাথাগুলোই হঠাৎ দেখতাম উঁচু হতে 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 আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই এই সময়টাই নেতা নেত্রীদের চিনে নেওয়ার এবং বুঝে নেওয়ার সুবর্ণ সুযোগ, কিন্তু এটা মাথায় রাখবেন। আমরাও একটু চিনে নিতে চাই আর বুঝে নিতে চাই যে যাওয়ার আগে সবাই মুখে যখন মানুষের স্বার্থের কথা বলে মানুষের সঙ্গে, তাহলে স্বার্থপর ব্যাপারটা কে করেন বলুন তো? সবাই বলেন মানুষের স্বার্থের জন্য লড়ছি, মানুষের ভালোর জন্য করছি, সবটাই বুঝলাম, সবাই মানুষের স্বার্থে এই পলিটিক্যাল লিডাররা যখন আমাদের কাছে যান আর কি। কিন্তু তারপরেও অদ্ভুত একটা স্বার্থপরতার শিকার আমরা তো হয়ে যাই সিরিয়াসলি। না হলে কেন বলুন তো মাত্র 366 মিটারের জটটা কাটিয়ে এই গত দেড় বছরে চিংড়িহাটা মেট্রো রেলের কাজটা শেষ হতে পারলো না? মাত্র 366 মিটার, ভাবা যায়? 1.5 বছর, তাও হলো না। 1 কিলোমিটারও নয়, মাত্র এইটুকুনি জায়গা, তার মধ্যে মেট্রোর 3টে পিলার পড়বে, আর সেই পিলারগুলোকে জুড়তে স্ল্যাব বসাতে হবে। বিরাট কাজ না, বুঝতেই পারছেন, কিন্তু সেটাই হচ্ছে না। এবার দেখুন, সাদা চোখে এটা একদম কলকাতার সমস্যা, ঠিক, কিন্তু এই একটা সমস্যাই তো পুরো রাজ্য রাজনীতিটাকে বোঝার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে। এমনি এমনি বলছি না, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখুন। প্রাথমিকভাবে দেখবেন কি, দক্ষিণে নিউ গড়িয়ার থেকে উত্তর বিমানবন্দর পর্যন্ত এই মেট্রোটা চালু হয়ে গেলে এতে কলকাতার মানুষের সুবিধা হবে, আর তার সঙ্গে সঙ্গে শহরের আশেপাশে ওই উত্তর আর দক্ষিণ শহরতলিতে যারা থাকেন তাদেরও সুবিধা হবে। বা আর একটু এখন ডালপালা চারপাশে মেলতে মেলতে শহরটা অনেক বড় হয়ে অনেকগুলো জায়গাকে তো গ্রাস করে ফেলেছে। তো সেই সোনারপুর, নরেন্দ্রপুর, বারুইপুর বা সেখান থেকে ধরুন ওই পুরো দক্ষিণ 24 পরগনাটাই, এই মানুষগুলোর একটা বিরাট সুবিধা হবে। আবার ওদিকে যদি যান তাহলে দেখবেন বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, এই সমস্ত মানুষের কাছেও যাতায়াতটা বেশ সহজ হবে। এবং সবথেকে বড় কথা, এগুলোর মধ্যে তার ইন্টার কানেক্টিভিটি থাকবে। এক জায়গা থেকে আরেক জায়গায় মাঝখানে সব কিছু শেষ হয়ে গেলে এক রুট থেকে আরেক রুটে চলে যাওয়াটা সহজ হবে। মানে কলকাতার চারপাশ পুরোটাই আপনার হাতের মুঠোয় চলে আসবে, ঠিক। আর যারা ওই সল্টলেক সেক্টর 5 বা রাজারহাটে নিউ টাউনে অফিসে চাকরি করেন, তাদের আর ওই কষ্ট করে যে ওই শাটল বা বিভিন্ন ফটোর জন্য যখন খুশি যা খুশি টাকা চেয়ে বসা, এই সমস্ত লাইন, এই সমস্ত বিষয়গুলোকে কাউকেই আর ভুগতে হবে না। এটা তো খুব পরিষ্কার হয়ে গেল। কিন্তু দেখুন, তারপরেও তো ওই বললাম, প্রাথমিকভাবে এই ভাবনাটাই আসাটা স্বাভাবিক। যেগুলো যা বলছেন সবই তো বুঝলাম ঠিকই, কিন্তু এবং এটা উন্নয়নের একটা অঙ্গ, এটা একটা বড় কথা, ঠিক। কিন্তু এটা দিয়ে তো এটা কলকাতা শহর সম্পর্কে জানা যেতে পারে, তার আশেপাশের মানুষজনের ভাবনা চিন্তাটাকে বোঝা যেতে পারে, কিন্তু গোটা রাজ্যের কি হবে? হবে একটু ভেবে দেখুন, অনেক কিছু হবে। আসলে এই চিংড়িহাটা, এই যে মাঝখানে 366 মিটার, এটা ওই পিলারগুলোর মধ্যে দূরত্ব নয়, এটা আসলে কেন্দ্রের সাথে রাজ্যের দূরত্ব, সমঝোতার দূরত্ব, সামঞ্জস্য বজায় রাখার দূরত্ব এবং হাতে হাত মিলিয়ে উন্নয়নের কাজ করার দূরত্ব। হাতটা কিছুতে একটা হাতের সাথে কিছুতে আরেকটা হাত মিলছে না, ওই 366 মিটার ফাঁক থেকেই যাচ্ছে। এটা এমন একটা জট আসলে এখানে পেকেছে, এই জটটা খোলার রাস্তা খুঁজে পাওয়াটা খুব দরকার, জানেন তো। কারণ এই একবার যদি ওখানে জট খোলার রাস্তাটা খুঁজে পাওয়া যায়, অর্থাৎ কোনোভাবে উন্নয়নের স্বার্থে যদি কেন্দ্র এবং রাজ্যের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়, হাতে হাতটা জুড়ে যায়, তাহলে কিন্তু
গোটা রাজ্যের জন্যই সেটা একটা বড় সুখবর। গোটা রাজ্যের জন্যই সেই ফর্মুলাটা ব্যবহার করা যাবে, কারণ গোটা রাজ্যেই তো এরকম ওই অঙ্কের হিসেবে 366 মিটার না হলেও এই রকমই একটা ফাঁক কেন্দ্র আর রাজ্যের পারস্পরিক সম্পর্কের মধ্যে বা বোঝাপড়ার মধ্যে থেকেই যাচ্ছে। আর তার ফলেই তো উন্নয়নের কাজগুলো গোটা রাজ্যে আটকে থাকছে এইভাবে। খেয়াল করে দেখুন, একটা তো নয়, অসংখ্য উদাহরণ। 100 দিনের কাজ, আবাস যোজনা, শিক্ষা, স্বাস্থ্য, জল, যেখানে যেখানেই কেন্দ্র আর রাজ্যের পার্টনারশিপ হওয়ার কথা বা দরকার, অর্থাৎ বোঝাপড়া থাকাটা উচিত, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই গণ্ডগোল পেকে বসে আছে। ফলে এক জায়গার জট খুললে বাকি জায়গার জট খোলার রাস্তা পেয়ে যাওয়া যেতে পারে। এখানেই চিংড়িহাটার বিশেষত্ব। দেখুন, ওই জন্যই বলছি, শুধু এই কলকাতার একটা সমস্যা বলে চিংড়িহাটাকে দেখলে ভুল করবেন। দেখুন এইভাবে যে এর ওপর গোটা রাজ্যের স্বার্থটা নির্ভর করে আছে, আর সেই স্বার্থ রাজনীতির কারণে ক্ষুণ্ণ হচ্ছে। এবার এটা নিয়ে কী হয়নি, মামলা মোকদ্দমা সব তো হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট বলেছিল 15ই ফেব্রুয়ারির মধ্যে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর বাকি থমকে থাকা কাজটা শেষ করতে হবে। এবার সেটা কিভাবে করা হবে তারও একটা তারা মোটামুটি বন্দোবস্ত করে দিয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে, এখন যা পরিস্থিতি তাতে ওই বাকি থাকা কাজ আদৌ কখনো শেষ হবে কি না সেটা নিয়েই তো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ এই বললাম, রাজ্য সরকার তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ পেয়েছিল, কিন্তু সেটাকে তারা শিরোধার্য করেনি। সেটার বিরোধিতা করার জন্য তারা সুপ্রিম কোর্টে চলে গেছে। এবার কেন গেছে? রাজ্যের যুক্তি হচ্ছে, চিংড়িহাটার বাকি কাজ যদি মেট্রো করে তাহলে জনস্বার্থ ক্ষুণ্ণ হবে। এই জনস্বার্থ জিনিসটা কিন্তু মারাত্মক, জানেন তো। এই জিনিসটা শোনা যায়, দেখা যায় না, বোঝাও যায় না। মানে কোন জিনিসটা আসলে জনস্বার্থ, মানে আমার আপনার চোখে একরকম, কিন্তু রাজনীতির চোখে আরেক রকম। তো একই জিনিসের যদি দুটো সংজ্ঞা হয়, কোন সংজ্ঞাটা ধরবেন? মানে এটা হচ্ছে একটা জটিল অঙ্ক। হাইকোর্ট বলেছিল 15ই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো 3টে শনি বা রোববার রাত 11টার থেকে ভোর 5টা পর্যন্ত, মানে এমন একটা সময় যখন যানবাহনের চাপ কম থাকে, যখন সাধারণ মানুষের সমস্যা হওয়ার কথা নয়, এই রকম একটা সময়ে চিংড়িহাটার যান চলাচলটা বন্ধ রাখতে হবে। তখন পুলিশ ওই চিংড়িহাটা মোড়ের বদলে ক্যাপ্টেন ভেরি হয়ে যে বিকল্প রাস্তাটা আছে সেই রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেবে, আর সেই ফাঁকে মেট্রো 3টে স্ল্যাব বসিয়ে দেবে, ব্যাস ফাঁকটুকু বুঝে যাবে। কিন্তু এটা তো আপনার আমার ভাবনা, হয়তো হাইকোর্টেরও ভাবনা, কিন্তু রাজ্যের যুক্তি, রাজ্যের ভাবনা সে তো অন্য খাতে বইছে। তাদের মনে হচ্ছে রাস্তা বন্ধ করলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইএসসি, সিবিএসসি সমস্ত পরীক্ষার্থীরা নাকি বিরাট অসুবিধায় পড়বে। এবার আপনারা চমকালেন তো, ভাবলেন তো যে শনি বা রোববার রাতভর কাজ হলে পরীক্ষার্থীদের কি সমস্যা হতে পারে। তারা কি রাত্রিবেলায় হাতে বই নিয়ে ওই রাস্তা দিয়ে পড়া মুখস্থ করতে করতে হাঁটাচলা করবে নাকি? এটা আপনার আমার বোঝার বিষয় না, এটা এখন সুপ্রিম কোর্টের বিষয়, বিচারাধীন বিষয়। সুতরাং এটা নিয়ে আপনি আমি কিছু বলতে পারবো না, ভাবতেও পারবো না, ভাবা বারণ, ছেড়ে দিন। দেখুন, আপনার আরও অনেকগুলো যুক্তি থাকতে পারে, খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে বলতে পারেন। দ্বিতীয় হুগলি সেতু, সেখানে তো নিয়মিত বন্ধ থাকে দেখি ওই মেরামতির কাজ হওয়ার জন্য। তাহলে ওখানে যদি ওটা ওরকম একটা ব্যস্ত সেতু, সেটাকে যদি এরকম মাঝে মধ্যেই বন্ধ রেখে মেরামতি করা যায়, তাহলে রাত 11টার থেকে ভোর 5টা পর্যন্ত চিংড়িহাটার ট্রাফিক বন্ধ না, জাস্ট ঘুরিয়ে দেওয়া, তাতে কিসের সমস্যা? তাও মাত্র 3 দিনের জন্য। এইগুলো না, বাবার বললাম, এগুলো রাজ্য যখন খোলসা করেনি এবং গোটা বিষয়টা যখন সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, তখন এটা আপনার আমার মানে বোধ বুদ্ধির বাইরের যে একটা বিষয়, এটা ধরে নিন, ভাবতে সুবিধা হবে। কিন্তু এটা তো বুঝতে হবে আপনাকে যে রাজ্য যখন করেছে তখন নিশ্চয়ই একটা ভেবেই করেছে, নিশ্চয়ই তাদের মনে হচ্ছে, বলছে যখন রাজ্য তখন অসুবিধাটা তো নিশ্চয়ই হবে। মেট্রো কর্তারা কি বলছেন জানেন?
এভাবে যদি রাজ্য মামলাবাজের মতো আচরণ করে তাহলে 2027 তো কোন ছাড়, 2028-এও নাকি কলকাতা মেট্রোর এই অরেঞ্জ লাইনটা মানে গড়িয়া টু দমদম বিমানবন্দর এই রুটটা চালু করা যাবে কিনা সন্দেহ আছে। অর্থাৎ মামলায় জারি পৌষ মাসক এক দলেরই তো হয়, আমরা এটা জানি। সেটা হচ্ছে এই আইনজীবী হয়ে যারা দাঁড়ান আর কি, মোটা টাকা পান তারা আমাদের আপনার আমার দেওয়া টাকার থেকে, অর্থাৎ করের টাকার থেকে, এটা আমরা জানি। এবং যদি মেট্রোর তরফেও কেউ দাঁড়ান তার টাকাটাও তো ওই শেষ পর্যন্ত ঘুরিয়ে আপনার আমার পকেট থেকেই যায়। সবটাই আমরা মাঝে মধ্যে কিন্তু নিজেদের বিশাল বড় লোক বলে ভাবতে পারি, জানেন তো। আমাদের টাকা থেকে কেন্দ্র চলে, রাজ্য চলে, বাবা যায় আমাদের বিরাট গর্বের একটা বিষয়। এবং তার থেকেও বড় কথা যে আমরা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। হ্যাঁ, সেই জন্যই হয়তো এই জনস্বার্থ জিনিসটাকে মানে তার কোনো সংজ্ঞা না থাক, ঠিকভাবে সেটা কোনভাবে সাধিত হয় সেটা বলার কোনো যুক্তি না থাক, সেটাই কিন্তু রাজনীতি শিরোধার্য করে রাখে। আর একটা জিনিস, এই জনস্বার্থেই যে মোটামুটি মেট্রোর সর্বনাশের রাস্তা পাকা তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং জনস্বার্থ জিনিসটা কি পরিমাণ গোলমেলে বুঝতে পারছেন তো। বুধবার লোকসভায় মানুষের স্বার্থে সরব হয়েছেন কীর্তি আজাদ। তৃণমূল কংগ্রেস সাংসদ প্রশ্ন করেন, বাজেটে কেন বাংলার জন্য বরাদ্দ নেই? জবাব দিতে ওঠেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। पश्चिम बंगाल के लिए माननीय प्रधानमंत्री जी ने रिकॉर्ड बजट का आवंटन किया है। माननीय सांसद जी को रिक्वेस्ट करना चाहूंगा कि कृपया जाके अपने मुख्यमंत्री जी के पास में पश्चिम बंगाल के रेलवे प्रोजेक्ट्स को एक्सपीडाइट कराने के लिए रिक्वेस्ट करें। मैं आपके माध्यम से माननीय सांसद महोदय को पूछना चाहूंगा कि उनकी सरकार का पश्चिम बंगाल की जनता के प्रति इतना विद्वेष क्यों है। যেটা বুধবার বলেননি রেলমন্ত্রী, সেটা 2রা ফেব্রুয়ারি বলেছিলেন। কেন্দ্রীয় বাজেটের পরের দিন রেলমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশও মানছে না পশ্চিমবঙ্গ সরকার। 18 মাস চিংড়িহাটায় মেট্রোর কাজ আটকে রয়েছে। কোথায় আটকে রয়েছে? কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ। এই সেই পিলার 317 নম্বর, 318, 319 এবং এই পরপর পিলার ওপরে মূলত এই গার্ডারটি বসানোর কথা। এই 3টে পিলারের ওপর গার্ডার অর্থাৎ স্ল্যাব বসবে, তাহলে রাস্তার এপার থেকে ওপারে মেট্রো লাইন জুড়বে। কিন্তু তার জন্য বন্ধ রাখতে হবে যান চলাচল। 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। সপ্তাহান্তে রাতের যান নিয়ন্ত্রণ করতে হবে। বিকল্প রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেবে কলকাতা পুলিশ। শনিবার রবিবার করে চিংড়িহাটায় কাজ সারবে মেট্রো। এখানেই না থেমে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ডিসেম্বরে বলে, মেট্রো কর্তৃপক্ষ, আরবিএনএল, রাজ্য সরকার এবং পুলিশ সমন্বয় রেখে কাজ করবে বলে আদালত আশাবাদী। কিন্তু সেগুলো তো বালি। চিংড়িহাটায় মেট্রো জট আরও জটিল। সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। রাস্তা আটকে কাজ হলে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের যুক্তি, পরীক্ষার্থীরা পড়বেন মহা সমস্যায়। মেট্রোর কাজ দীর্ঘদিন ধরে আটকে রাখার পেছনে এদের রাজনৈতিক পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে বারবার সুপ্রিম কোর্টে যাওয়া, হাইকোর্টে মামলা দায়ের করা, হাইকোর্টে হেরে সুপ্রিম কোর্টে যাওয়া, এটা এক ধরনের অভ্যেসে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকার। দিনের জন্য যদি বাইপাস বন্ধ হয়ে যায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা বন্ধ হয়ে যায়, যেটা প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। এই সমস্ত দিক খতিয়ে দেখে একাধিক বৈঠকের পর পুরো রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে রাজ্য পাঠিয়েছে। এবার সুপ্রিম কোর্ট বাকিটা বিবেচনা করুন। দেখুন, মাধ্যমিক কিন্তু আজ শেষ হলো, উচ্চ মাধ্যমিক শুরু হয় 12ই ফেব্রুয়ারি, তারপর দিল্লি বোর্ডের পরীক্ষা রয়েছে। মানে 15ই ফেব্রুয়ারি ডেডলাইনটাকে যদি সুপ্রিম কোর্ট কিছুটা বাড়িয়েও দেয়, মানে বাড়ানোর কথা ভাবে আর কি, রাজ্য কিন্তু তখন ওই পরীক্ষা সূচি নিয়ে আদালতে হাজির হবে। আর কে না জানে, স্কুলের পরীক্ষা মিটতে না মিটতে এই সব থেকে বড় পরীক্ষাটা রয়েছে আমাদের এখানে, জানেন তো, গণতন্ত্রের পরীক্ষা। এবার মুখে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কথা বললেও আসলে এই ভোটের পরীক্ষাটাই কি আসল ব্যাপার? তার প্রিপারেশনেই কি এই রাস্তাটাকে নিয়ে এরকম টালবাহানা করা হচ্ছে? ভোটের হাড়িকাটেই কি নিউ গড়িয়া, দমদম বিমানবন্দর মেট্রোর ভাগ্যটা জাস্ট ঘচাং ফু হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভাবতে হচ্ছে। কিন্তু দেখুন, রাজ্য বা তৃণমূলের কি মনে হচ্ছে যে এই 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 ভোটের আগে যদি চিংড়িহাটার কাজটা করতে দেওয়া হয়
তো কাজটা শেষ যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকার ফয়দা নেবে, বিজেপি হয়তো এই মেট্রোটাকে ভোটের লাইনে এনে ফেলবে, তার কৃতিত্ব দাবি করে ভোট চাইবে। মনে হচ্ছে কি, মানে এরকম মনে হলে রাজনৈতিক দিক থেকে যদি এই রকম দৃষ্টিভঙ্গিতে দেখা হয় তাহলেই তো অনীহা জন্মাতে পারে। এবারে এতটা অনীহা যে জন্মেছে সে তো আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট তারা নির্দেশ দিয়ে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে। অনীহা তো তার মানে একদম তুঙ্গে। দেখুন, সবার ওপরে যে আদালত সেখানে তো যাচ্ছে রাজ্য, কিন্তু আমরা কি জানি সবার ওপরে মানুষ। এবার তৃণমূল বলবে যে সবার ওপরে যেহেতু মানুষ তাই সেটাকেই তারা গুরুত্ব দিচ্ছেন। শুনলেন তো তৃণমূলের প্রতিনিধির কথা, তিনিও সেটাই বললেন। এবার এই রাস্তাগুলো ঠিক হয়ে গেলে আবার এটা তো আমরা জানি মানুষজনের এই লাইন টাইন জুড়ে গেলে মানুষজনের সুবিধা হবে। দেখুন, 3টে রাত বিরেতে মাঝরাত্রিরে যদি রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিছু মানুষের নিশ্চিতভাবেই রাত দুপুরে যদি একজন মানুষও যান তার খানিকটা বাড়তি ঘোরা হবে, তার একটু হেনস্থা হবে, এটা আমরা মেনে নিতে পারি। এবার সেই স্বার্থটাকে যদি আমরা, স্বার্থ মানুষের জনস্বার্থই বটে, আবার জনস্বার্থ, যাই হোক, এই স্বার্থটাকে আমরা যদি দেখি তাহলে তো রাজনীতি আমাদের কি শিখিয়েছে এই স্বার্থ সংক্রান্ত বিষয় সেটাও আমাদের মনে পড়ে যাবে। রাজনীতি কি শিখিয়েছে মনে আছে তো আপনাদের? বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দিয়ে দিতে হয়। এবার এক্ষেত্রে অনেক মানুষের স্বার্থসিদ্ধির জন্য, সুবিধার জন্য কিছু মানুষের সাময়িক অসুবিধাকে সেটাকে নিশ্চিতভাবে বিসর্জন দেওয়া যেতে পারে। এটা তো আপনার বা আমার ভাবনা, এটা নিয়ে রাজনীতি চলে, রাজনীতির ভাবনা অন্য খাতে বয়। আপনাদের মনে আছে এই সংজ্ঞাটাকে মাথায় রেখেই রাজনীতি আপনার আমার স্বার্থটাকে চিরকালই ক্ষুদ্রতর বলে মনে করে এসছে, আর সেই ক্ষুদ্রতর স্বার্থকে আরও বিবিধ বৃহত্তর স্বার্থের জন্য বিসর্জন দিয়েছে। উদাহরণ চাই, দিয়ে দিচ্ছি একটা সাম্প্রতিক উদাহরণ হাতের সামনে রয়েছে। ওই যুবভারতীতে মেসি অনুষ্ঠানে বিশৃঙ্খলার পর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন অরূপ বিশ্বাস। বিরোধীরা কি বলেছিলেন? বৃহত্তর স্বার্থে অরূপের ক্ষুদ্রতর স্বার্থটাকে নাকি বিসর্জন দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাহলে মাত্র 3টে রাত যান নিয়ন্ত্রণ করলে যদি রাজ্যের মানুষের উপকার হয়, তাহলে মেট্রোকে চিংড়িহাটার কাজ শেষ করার জন্য রাজ্য আর কলকাতা পুলিশ ছাড়পত্র কেন দিল না? কেন আমার আপনার টাকা খরচ করে সুপ্রিম কোর্টে আরেকটা মামলা লড়তে গেল? সেটা আপনার আমার কাছে পরিষ্কার না হতে পারে, কে এই রাজ্য রাজনীতি এদের কাছে একদম পরিষ্কার। অর্থাৎ কোথাও গিয়ে মনে হয়েছে এই মানে এটাকে আমরা কিভাবে দেখছিলাম, ক্ষুদ্রতর স্বার্থটাও মানুষের, কিছু মানুষের, বৃহত্তর স্বার্থটাও কিছু মানুষের, জনগণের। কিন্তু আসলে এই জনস্বার্থ মানে জনগণের স্বার্থ এই বিষয়টাই সামগ্রিকভাবে ক্ষুদ্রতর। বড় স্বার্থ হচ্ছে ভোটের স্বার্থ। সুতরাং ভোট যখন সেটাই শেষ কথা, সর্বোচ্চ বিষয়, তখন সেই বৃহত্তর স্বার্থের জন্য যাবতীয় ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা যেতেই পারে। এবার এইটা যদি একবার বুঝে নেন না, তাহলে এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না যে ওই 366 মিটারটা কেন জুটছে না। আপনার করের টাকায় মেট্রো রেলের প্রকল্পকে কার্যত খারিজ করার মতন মনোভাব থেকে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার। এটা চূড়ান্তভাবে রাজ্যের মানুষ বিরোধী, রাজ্যের পরিষেবা বিরোধী। রাজ্য এখন আদালত ছাড়া কোনো কিছুর উপর নির্ভর করছে না, এবার মেট্রো রেলকে আদালতে নিয়ে যাচ্ছে। মেট্রো রেল আমাদের রাজ্যের জন্য দরকার বলে আমি মনে করি। আলোচনা করে ঠিক করা দরকার সব কিছু। অদ্ভুত, এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে। এদের আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব এবং সবই করব। বছরের পর বছর বাজেটে বঞ্চনা করা হয়েছে, আজকে ভোট এসছে বলে ঠেলায় পড়েছে, বেড়াল গাছে উঠেছে। দেখুন, শুভেন্দু অধিকারী যে বললেন যে তারা ক্ষমতা এলে এরকম আটকে থাকা বৃহত্তর স্বার্থগুলোকে পূরণ করবেন, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, সেটা হলো রাজনৈতিক দল বেঁধে স্বার্থের সংজ্ঞাটাও কিন্তু বদলে যায়। এবং
সে বদলে যাওয়াটাও কিন্তু আলটিমেট নয়, কনস্ট্যান্ট নয়। অর্থাৎ সেই বদলে যাওয়াটাও মানে অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও সংজ্ঞাটা সেটা আবার সময়ের সঙ্গে সঙ্গে সেটাও বদলে যেতে পারে। কি কপাল আমাদের, ভাবুন তো। ফলে এটা বুঝতে পারছেন তো, স্বার্থের সংঘাতটাই শেষ কথা, কিন্তু সেটা কতক্ষণ? দেখুন, চিংড়িহাটার মেট্রোর কাজ আটকানোটা যদি কেন্দ্র এবং রাজ্যের সংঘাতের উদাহরণ হয়, তাহলে লোকসভায় কংগ্রেস ওই যে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে, সেই প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের সই না করাটা সেটা কিসের স্বার্থে, মানে কিসের ইঙ্গিত? দেখুন, খেয়াল করলেন তো, এখানে আপনারা ভাবছিলেন এতক্ষণে কেন্দ্র রাজ্য এদের মধ্যে গ্যাপটা কিছুতেই পূরণ হচ্ছে না, ফাঁকটা রয়েই যাচ্ছে। ওখানে এই যে সই করলো না, মানে ওখানে যে একটা ফাঁক তৈরি হলো কংগ্রেসের সঙ্গে তৃণমূলের, কংগ্রেসের প্রস্তাব আর তাতে তৃণমূলের সই, দুটোর মাঝখানে যে এরকম একটা বেশ কয়েক মিটার না কিলোমিটার যাই ধরবেন আর কি, একটা ফাঁক তৈরি হয়ে রইল। এটা কিসের ইঙ্গিত ভাবুন তো একটু। বললাম না, ভাবলে আপনাদের মনে আমি নিশ্চিত বিভিন্ন রকম চিন্তাভাবনাগুলো আসতে শুরু করবে। কিসে কি হয় এই অঙ্কগুলো তো আপনারা ভালোই জানেন। আর আপনাদের মনেও যে বিভিন্ন সন্দেহ সবসময় ঘোরাফেরা করে সেটা আমরা জানি, আমাদেরও করে। এবার সেই সন্দেহের বসেই যদি কেউ ভাবেন যে বাংলায় কুস্তি আর দিল্লিতে তলায় তলায় তৃণমূল আর বিজেপির দোস্তি হচ্ছে, মানে সেটা কি খুব দোষ দেওয়া যাবে? দেখুন, ওই বললাম মানুষের মন, নেতারা যদি সময়ে বিশেষে যে কোনো জিনিসের জনস্বার্থের সংজ্ঞাটা বদলে দিতে পারেন, তাহলে তাদের কাজকর্মের সংজ্ঞাগুলো আমাদের মনের মধ্যে বিভিন্নভাবে যে আসতেই পারে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এইটুকুনি ছাড় তো আপনার আমার প্রাপ্য, যাই বলুন। আর তারপর সিপিআইএম নেতারা তো আছেনই, এই ধরনের পরিস্থিতিতে তারা তো সেটিং বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবেনই, দিয়ে দেন, দিচ্ছেন। আর তাই জন্যই বলছি, এই যে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস, রাহুল গান্ধীকে বলতে না দেওয়া, বিরোধী সাংসদদের সাসপেন্ড করা, পক্ষপাতিত্ব, এরকম 4 দফা অভিযোগ করেছে তারা। আর তাতে 120 জন বিরোধী সাংসদ সই পর্যন্ত করেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদ ওই অনাস্থা নোটিশে সই করলেন না কেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা যুক্তি দিয়েছেন, তিনি বলেছেন যে অনাস্থা প্রস্তাব একদম চরম পদক্ষেপ। তার আগে তারা স্পিকারকে প্রতিবাদপত্র দিয়ে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে চান আর কি, এরকম ব্যাপার আর কি। মানে তিনি বলেছেন যে স্পিকারকে প্রতিবাদপত্র দিয়ে তার বক্তব্য কি সেটা শোনার পক্ষপাতী তারা। মানে আমাদের কাছে সেটা তার মানে ধরতে হবে যেরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, এটা সেরকম একটা সুযোগ দেওয়া একদম যুক্তিগ্রাহ্য কারণ। এবং দেখুন, এটা বলা মানে কিন্তু ন্যায়, নীতি, বিচারবোধ এবং বিচার ব্যবস্থার সুলভ মানসিকতা, এটাই তো হওয়া উচিত। একটাই সমস্যা জানেন তো, আপনি আমি কখনো আমাদের কথাটা বলতে পারি না, আমাদের কিন্তু কখনো এই সুযোগটা, আত্মপক্ষ সমর্থনের সুযোগটাই দেওয়া হয় না। ও ক্ষেত্রে নেতারা যেটা ঠিক করেন সেটাই শেষ কথা। এবার এই যে যুক্তিগ্রাহ্য একটা কাজ, একটা বিবেচকের মতো একটা কাজ, এটাকে সন্দেহবাতিগ্রস্ত কোনো মানুষের যদি ওই পুরনো সেই দিনের কথা মনে পড়িয়ে দেওয়ার মতো বলে মনে হয়, যদি কারোর মনে হয় আরে এরকম তো একটা বিষয় ঘটেছিল সেই জগদীপ ধনকরের উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়, ওই একবার সে হলো না দার্জিলিংয়ের রাজভবনে, মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত বিশ্ব শর্মা আর জগদীপ ধনকর বৈঠক করলেন। আর তারপরে দেখা গেল যে উপরাষ্ট্রপতি নির্বাচনে একতরফা সিদ্ধান্তে ওই তৃণমূল ভোট দিল না, মানে নিজেরা ভোটদান থেকে বিরত থাকলো। তাতে ধনকরের রাস্তাটা সুগম হয়ে গেল, কাঁটাহীন হয়ে গেল। এবারে মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষ সমর্থনের যে একটা বিষয় এর মধ্যে দিয়ে ফুটে ওঠে, সেই বলেছিলাম নিরপেক্ষ বলে কোনো কিছু হয় না, কোনো একটা পক্ষ, নিরপেক্ষরাও একটা তৃতীয় পক্ষ, এটাও সেরকম। আপনি সরে থাকবেন এরকম হয় না, কারুর না কারুর পক্ষে থাকবেন। সেটা যে এরকম এবারও ঘটছে না তার গ্যারান্টি আছে কি? দেখুন, তৃণমূল যদি লোকসভায় স্পিকারের বিরুদ্ধে বিরোধী জোটের আনা ওই অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে অংশটা না নেয়, তাহলে হিসেবটা কী হবে এবার খেয়াল করে দেখুন তো।
এই সুবিধাটা কাদের হবে বুঝুন তো, যেখানে সবাই বলে মনে করছেন যে এটা যত বেশি কাছাকাছি হবে ভোটের লড়াইটা, মানে ওই অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে, তত বেশি সেটা বিজেপি সরকারের জন্য একটা চাপের বিষয় হবে। চাপ রিলিজ হওয়ার বিষয় তো থাকে, আর সব কিছু কি সবাই আলটিমেট হয়ে যায়? অঙ্কের হিসেব তো একটা আছে, সেই জন্যই তো এই মুহূর্তে সরকারটা এনডিএ চালাচ্ছে। ফলে সেটা এই মুহূর্তে বদলে যাবে এরকম কিছু বিষয় না, কিন্তু একটা মানসিকতা, একটা ভাব, একটা বার্তা, এটাও তো ওর গুরুত্ব অনেকটা। সমস্ত বিরোধী একজোট এবং একভাবে চাইছেন যে স্পিকারকে সরানো হোক, মানে সেটা বলার মধ্যে দিয়ে একটা যে চরম বিরোধিতা, সেখানে সব ভোটগুলো বিপক্ষে না পড়লে, মানে বিরোধীদের সব ভোটগুলো, তার মানে তো দাঁড়ায় ওই ব্যাপারটা খুব জোরালো না, বিরোধীরা আরও একজোট হতে পারেননি। সুতরাং যতই কাছাকাছি থাকুক বিষয়গুলো, ধাক্কা দেওয়ার মতো জায়গায় তারা কখনো যেতে পারবেন না। এটা তো একটা স্বস্তির ব্যাপার। কনফিডেন্স, রাজনীতিতে এই কনফিডেন্সটা কিন্তু খুব জরুরি, এই আত্মবিশ্বাসটা, এই স্বস্তিটা। সারাক্ষণ টান টান এরকম উত্তেজনা, তার মধ্যে কেউ যদি ক্ষণিকের হঠাৎ করে একটু স্বস্তি দিয়ে ফেলে, তাহলেই তো তাকে পরম মিত্র বলে মনে হয়, তাই না? দেখুন, কংগ্রেস তারা যে এই অনাস্থাটা এনেছে, সেটা তো স্পিকারকে সরানোর জন্য আনেনি। স্পিকারের প্রতি আস্থা নেই, এইটা প্রমাণ করতেই তো অনাস্থা এনেছে। কিন্তু এই যে তৃণমূল সই করলো না, তাতে কি প্রমাণ হলো? কংগ্রেসের ওপরেই তো তৃণমূলের আস্থা নেই, রাহুল গান্ধীর ওপর মমতা অভিষেকের আস্থা নেই, এবং ইন্ডিয়া ঐক্যে পারস্পরিক আস্থা নেই। এটা পরিষ্কার হয়ে গেল, আরও বড় করে পরিষ্কার হয়ে গেল, বলার সুযোগ বিজেপি এবং তার সঙ্গী দলগুলো পেয়ে গেল যে বিরোধীরাই তো ঐক্যবদ্ধ নয়। দেখুন, রাজ্যে বাম আর কংগ্রেস তো অভিযোগ করেছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে নাকি তলায় তলায় আস্থা রয়েছে। বলছিলাম না, এই রকম সুযোগটা কেউ ছাড়বেন না রাজনীতিতে। এবার এটা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে, সবাই কিন্তু নিজের নিজের মতো অঙ্কে বলছে। সর্বভারতীয় ক্ষেত্রে এই বক্তব্যটা বলা মানে বিজেপির বলিয়ান হওয়া, যে শুধু আমাদের সঙ্গীরা নয়, যারা আমাদের বিরোধী তারাও আসলে তলায় তলায় আমাদের সঙ্গেই আছে। সুতরাং কোনো দিন কংগ্রেস বা এরা যতই এইভাবে অনাস্থা আসুক, বিশেষ কিছু করতে পারবে না। কংগ্রেস বিরোধীদের সর্বভারতীয় স্তরে হীনবল করে দেওয়া, হতোদ্যম করে দেওয়ার কাজটা সেখানে হয়ে যায়। কিন্তু আবার উল্টো দিক থেকে দেখুন, যদি এখানে সেই কথাটা বলা হয়, তাহলে আবার তাতে বিজেপির অসুবিধে হয়ে যাবে না তো? লোকজন ভাববে না তো এই সেটিং, এই বোঝাপড়াটা যখন রয়েছে, তখন এখানে আলাদা করে বিশেষ কিছু হবে না, অদল বদল হবে না, এই ভাবনা যদি লোকের মনের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে বিজেপির মুশকিল। এবার দুটো দিক থেকেই লাভ করার জন্যই যে যার মতো করে, ওই বললাম, কার কাছে কোনটা ক্ষুদ্রতর স্বার্থ বোঝাটা খুব মুশকিল। ওই জন্য যে দলগুলো এই অভিযোগগুলো উস্কে দিচ্ছে, তারা কিন্তু ওই নিজেদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই এই ভাবনাগুলো উস্কে দিচ্ছে। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুন। তৃণমূল কংগ্রেস কি এড়িয়ে যাওয়ার জন্য বেশ কিছু শর্ত চাপিয়ে দিচ্ছে, যে শর্তগুলোকে এমনভাবে চাপাচ্ছে যেটা সবার পক্ষে হয়তো গ্রহণ করা সম্ভব নয়, সেটা থেকে বেরিয়ে আসবে। বিজেপি স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, তার জন্য দিদির তৎপর হওয়ার পিছনে কোনো কি যোগসূত্র নেই বলে মনে হয় আপনাদের? বিজেপি যখন চাপে থাকে, তৃণমূল তাকে ব্যাকিং করে, আর তৃণমূল যখন সমস্যায় পড়ে যায়, দিদিমণি তখন দিল্লিগামী ফ্লাইট ধরে। আমরা ভুলে যাচ্ছি না, ইডি রেড চলছিল, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে আসলো, মোবাইল না ল্যাপটপ নিয়ে নিল, তারপরে দিল্লি চলে গেলেন। ইডির নরম হয়ে যাচ্ছে কেন মমতার বিরুদ্ধে? রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে কে দেখা করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি কথা হয়েছে, সব খবর আছে আমাদের কাছে। আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। বিজেপির পাশে লাফিয়ে দাঁড়াতে পারলো না, কিন্তু
স্পিকারের বিরুদ্ধে এই যে আনিত প্রস্তাব তাতে সই তৃণমূল না করে প্রমাণ করে দিল বিজেপির বিরুদ্ধে কোনো মুভ হলে তাতে তারা নেই। আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে সুযোগ দিতে হবে। তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরেছে, বুদ্ধিমান হাজারো বাঙালির দল তো বুঝতে পেরে গেছে যে এই অনাস্থা প্রস্তাবের ভবিষ্যৎ কি হতে চলেছে। দেখুন কোথাকার জল কোথায় গড়ায়। লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থার জলটা গড়িয়ে এলো ইডি তদন্তে। অধীর চৌধুরী অভিযোগ করলেন ইডি নাকি হঠাৎ করে নরম হয়ে গেছে। আর কি আশ্চর্য দেখুন, মঙ্গলবারই ঘটনাচক্রে সুপ্রিম কোর্টে ওই আইপ্যাক মামলার শুনানিটা পিছিয়ে গেছে। ওটায় তো ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলেছিল, গোটা রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল দায়ী করে। কিন্তু হঠাৎ তাদের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ হওয়ায় শুনানি পেছানোর আর্জি জানায় রাজ্য। কেন্দ্রের তরফে আপত্তি উঠতে পারত, কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা আপত্তি করেননি। ফলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানিটা হবে। এবার এই রকম সব ঘটনা বলি, দেখুন পরপর ঘটে তো, কোনটার সাথে কোনটার কি যোগসূত্র, কোনটার কি মানে, এগুলোর জন্য তো জটিল বিশ্লেষণের দরকার হয়, বুঝলেন তো। এবার এটাতে মানে সুবিধের ব্যাপার কি বলুন তো, আপনার আমার মাথা ঘামানোর দরকার নেই কষ্ট করে, এগুলো আমাদের জন্য বিশ্লেষণ করে দেওয়ার লোকের কোনো অভাবই নেই। নির্বাচনের আগে এই মামলা হবে না, এটা আপনারা ধরে নিতে পারেন। এক, দুই হচ্ছে হয়তো কপিল সিবাল বাবু অসুস্থ আছেন, হতেই পারেন, একজন আইনজীবী অসুস্থ, কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তো শুধুমাত্র একজন আইনজীবীকে রাখেন না, ওরা তো 4-5 জন সিনিয়র অ্যাডভোকেটকে এনগেজ করেন। আমি তো ডিএ মামলায় দেখেছিলাম একই মামলায় 4 জন সিনিয়র অ্যাডভোকেট তারা সওয়াল করছিলেন। তাহলে অন্য কাউকে যে মামলাটা শুরু করাতেই পারতেন। আসলে মামলাটা করবেন না, মামলাটা হবে না, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যারা দপ্তরের আছেন তারাও এটা মোটামুটি মেনেই নিচ্ছেন যে মামলাটা নাই হলো, আর কিছুই না। দেখুন দলগত অবস্থান বলতে পারেন, কিন্তু বিকাশ ভট্টাচার্যও কিন্তু যে কথাগুলো বললেন সেটাকে সোজা বাংলায় ধরলে ওই সেটিং তত্ত্বের দিকে তিনি ইঙ্গিত করলেন যে সবাই করে। এপাশে একজন দেখলাম মারছি করলো, আরেকজন ওপাশ থেকে মারছি করলো, কিন্তু কারুর হাত কারুর দিকে আর গেল না। ওই যেরকম সিনেমায় হয় আর কি, দুম করে একটা ঘুষি মারলো, আসলে লোকটাকে মারলো না, লোকটার থেকে বেশ কয়েক ইঞ্চি আগের থেকে মারলো, এরকম। এটা হচ্ছে সেরকম, এটাই তো বুঝিয়ে দেন বিকাশ ভট্টাচার্য। এবার এক্ষেত্রে তিনি বোঝালেন, এখানটা ধরে আপনি আমি যদি বুঝে নিই যে এরকম সমস্ত ব্যাপারই খানিকটা সেটিংয়ের ওপর চলে, বা যেটা আমরা দেখি বা যেটা ভাবি আসলে সেটা নয়, তাহলে কিন্তু ওনাদের সবার খুব মুশকিল। হ্যাঁ, এর গোটা রাজনীতির ওপরই সবার ভক্তি শ্রদ্ধা উড়ে যাবে। দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষ, যিনি একাধারে দুধে উকিল, আরেকদিকে সফল রাজনীতিবিদ, তিনি কিন্তু এই ইডি মামলাটাকে ভোটের সঙ্গে এমনভাবে গেঁথে দিলেন, তাতে আপনাদের মনে হবে এই ভোটটা হলো আসলে বারমুডা ট্রায়াঙ্গেল। ওখানে এসে বিজেপির এতদিনের যাবতীয় অভাব অভিযোগ, নানা রকম দুর্নীতি নিয়ে সিবিআই বা ইডির দৌড়ঝাঁপ সব হারিয়ে যাবে। দেখুন গণতন্ত্রে ভোটের ভূমিকাটা কিন্তু অপরিসীম, কিন্তু দুর্নীতির তদন্তেও যে ভোট একটা যুগান্তকারী ভূমিকা নিতে পারে সে ব্যাপারে আমাদের চোখটা এই ব্যাপারে ফুটলো কি না, এটা ফোটালেন এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা তাকে ধন্যবাদ দিতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে এটা তখনই তারা চোখটা ফোটালেন যখন তাদের মনে হয়েছে যে এইভাবে আমাদের চোখ ফুটলে তাদের দিকে আমাদের চোখ পড়লেও পড়তে পারে। এবং এই চোখটা যখন এক আইনজীবী তথা রাজনৈতিক নেতাই ফোটালেন, তখন ভরসা করেই বলে ফেলি আর কি, এই রাজনীতিতে আপনার আমার ভূমিকাটা বুঝে নেওয়ার সময় কিন্তু এসছে। আমাদের কাজ কি শুধুই ভোট দেওয়া, দেওয়া আর কি। হ্যাঁ, আমরা ভোট দিই, আমরা ট্যাক্স দিই, মিছিলে ভিড় দিই, স্লোগান দিই, বিনিময়ে আপনি আমি যা পাই সেটা তো হলো আশ্বাস। সে আশ্বাসটা সবসময় কি বাস্তবায়িত হয়? আবার সময় আসছে, কিন্তু শুধু দিয়ে গেলে চলবে? এই যেরকম কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে এসআইআরে যাবতীয় ঝক্কি ঝামেলা, যেটা আমরা পোহাচ্ছি তার ফলটা নাকি আলটিমেটলি মিষ্টি হবে, শেষ পাতায় মিষ্টির মতো আর কি।
এসআইআর শেষে আমাদের বুথে আর ভূতের উপদ্রব হবে না। ভূতেরা সব ভাববে, বুঝবে যে আমাদের বয়স হয়েছে, মানে ভূতেদের বয়স হয়েছে, এবং ভূতেরা সেই বয়স্ক হয়ে যথারীতি ভূতেদের মৃত্যু হবে। এটাই মোটামুটি আমাদের বুঝিয়েছে নির্বাচন কমিশন, এবং সেই আশ্বাসে আমরা বিশ্বাসও রেখেছি, তাই তো? দেখুন, নির্বাচন কমিশন রাজনৈতিক দল নয়, কিন্তু দলাদলির অংশ তো বটেই। চারপাশে যা চলছে এবং যতদিন ধরে চলছে তাতে এটা তো আমরা পরিষ্কার বুঝে গেছি। মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের অবস্থাটা একদিন জগদীপ ধনকারের মতো হবে। মনে আছে কয়েকদিন আগে বলেছিলেন, খুব রেগে গেছিলেন, বলেছিলেন তখন। এবার জগদীপ ধনকার, তিনি তো উপরাষ্ট্রপতি ছিলেন, হঠাৎ শারীরিক কারণ দেখিয়ে সরে দাঁড়ান। সেটা নিয়ে বাজারে অনেক রকম তত্ত্ব আছে, কিন্তু সেগুলো কোনোটাই সরকারি কোনো বিবৃতি নয়, তারও বক্তব্য নয়, ফলে উল্লেখ করছি না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকারের কোন পরিণতির কথাটা বা কেন পরিণতির কথাটা মুখ্য নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ করলেন? দেখুন, আমরা তখন ভেবেছিলাম, ওই 2রা ফেব্রুয়ারি যখন মুখ্যমন্ত্রী বললেন, তখন আমরা ভেবেছিলাম যে এরকম যে হট করে পথটা হারালেন, সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, যে জ্ঞানেশ কুমার কোনো একটা সময় হট করে এরকমভাবে পদ হারাবেন। আর এখন মনে হচ্ছে জ্ঞানেশ কুমারকে হঠাতে তৃণমূল সত্যিই খুব আন্তরিক। সংসদে তারা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণ প্রস্তাব আনার জন্য বিরোধী দলগুলোকে আহ্বান জানিয়েছিল, এবং কংগ্রেসের কেসি বেণুগোপাল জানিয়েছেন তারা বিষয়টা পজিটিভলি দেখছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। কিন্তু রাহুল গান্ধী উচ্চবাচ্য করেননি। এটাও একটা স্টাইল, শিখে রাখুন। কখনো না বলতে নেই, জানেন তো? রাজনীতি দেখবেন কখনো না বলবে না, বলবে দেখছি। এটা হচ্ছে সেরকম, ওই দেখাটা আর শেষ হবে না, দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। এই ইন্ডিয়া ঐক্যের অন্য শরিক দলগুলোর অধিকাংশই কিন্তু এই ইমপিচমেন্টে সম্মতি জানিয়েছিল, কিন্তু সেটা মৌখিক সম্মতি। ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হলে রাজ্যসভার 50 জন আর লোকসভার 100 জন সাংসদকে সই করতে হয়। তার জন্য কংগ্রেসের উদ্যোগ প্রয়োজন। কংগ্রেস কিন্তু ওই দেখছেই আর কি, দেখেই যাচ্ছে, বা বাকিরা সবাই এর সঙ্গে আছি বলেই যাচ্ছে। কংগ্রেসও উদ্যোগ নেয়নি, বাকিরাও এগিয়ে এসে সই করেনি। এবার এটা দেখে আপনাদের মনে হতে পারে কি এটাও কি ওই ঠিক যেভাবে আমাদের সাথে রাজনীতি ডিল করে, একে অপরের সাথেও সেইভাবেই ডিল করে? এই যে বিভিন্ন ভাতা ঠাতা, এই হাতে নাও ওই হাতে ভোট দাও, এটাও কি সেরকম? দেখুন, জ্ঞানেশ কুমারের অপসারণে কংগ্রেস যে পাশে দাঁড়ালো না, সেটা কি ওই ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তৃণমূলের সই না করার ফল? দেখুন, গিভ অ্যান্ড টেকটা সব জায়গায় চলে। ওই বললাম, এ হাতে দাও ও হাতে দাও, আমার অনাস্থায় তুমি উদ্যোগ নাও, তোমার অনাস্থায় আমি সই করে দেবো, এরকমই ব্যাপার আর কি। তাহলে সংবিধান বাঁচানো, দেশ বাঁচানোর দাবি, মানে যেগুলো সারাক্ষণ ধরে আমরা শুনে এসেছি, সেগুলো কোথায় যায় বলুন তো? কোথায় থাকে? ওগুলো তার মানে কথার কথা, আসল যদি পুরোটাই গিভ অ্যান্ড টেক হয়। আর দিনের শেষে তার মানে সব থেকে বড় বিষয়টা কি? রাজনৈতিক ইগো আর স্বার্থের কায়েমি সংঘাত। রাজনৈতিক দলগুলো তার মানে নিজেদের মধ্যে, সেখানেও কিন্তু ওই ক্ষুদ্রতর স্বার্থ আর বৃহত্তর স্বার্থ বাছাবাছি নিয়ে খুব স্পর্শকাতর, খুব সেন্সিটিভ, এটা বুঝে গেছি। আমার তো এখন মনে হচ্ছে অনাস্থা, ইমপিচমেন্ট এসব খেলা হচ্ছে, এবং ওই কে কারটাতে সই করবে আর কে কারটাতে সই করবে না, তুমি আমারটাতে না করলে আমি তোমারটাতে করবো না, এই চলবে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে? ইমপিচমেন্ট আনবে, বাকিরা ওর সাথে সাথ দেবে। মূর্খের স্বর্গে বাস করছে। আবার ঘুরে দেখ না, সারা বাংলার লোকেরা, ভারতবর্ষের লোকেরা জানে যে ও একটা চোর, ওর দলটা চোরের দল। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে, আমাদের ডেলিগেশন সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছি, কোনো সদুত্তর আমরা পাইনি।
এখন লাস্ট রিসোর্ট কি ইমপিচমেন্ট। আচ্ছা, বিজেপির বিরুদ্ধে কখনো কোনো কথা আসলে ওম বিড়লার বিরুদ্ধে, তখন তো আপনি থাকেন না মশাই? অর্থহীন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরে এই ধরনের বক্তব্যই আমার মনে হয় অর্থহীন। এসআইআর ঘোষণা হয়ে যাবে, ভোট পার হয়ে যাবে, তখন ইমপিচমেন্ট করে কি হবে? গুজরাট দাঙ্গার পরে নরেন্দ্র দামোদর দাস মোদির নামে ইমপিচমেন্টের হয়েছিল, আলোচনা হচ্ছিল, তখন সব থেকে বেশি বিরোধী করেছিল কে? মমতা ব্যানার্জি। দেখুন, গুজরাটের জাতিহিংসা হয়েছে 2002 সালে। মোদিকে রাজনৈতিক আক্রমণ করতে এই অস্ত্রটা বারবার ব্যবহার করেছে কংগ্রেস। সোনিয়া গান্ধী মোদিকে সেই সময় মৌত কা সওদাগর বলেছেন, কিন্তু গুজরাটে হ্যাট্রিকও করেছেন মোদি, আর তারপর কেন্দ্রেও হ্যাট্রিক করেছেন। এবার মোদির বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে আইএসএফ। মানে 24 বছর পর, বিরাট সময়, কিন্তু বাংলায় এসে সেই গুজরাট জাতিহিংসার প্রসঙ্গটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভাবছেন তো, এই গোটা বিষয়টা করা হয়েছে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে। বিশ্বাস করুন, এই প্রসঙ্গটা প্রাসঙ্গিক হলে, মানে গুজরাটের জাতিহিংসার প্রসঙ্গটা বাংলায় প্রাসঙ্গিক হলে বিজেপির মোটেও অস্বস্তি হবে না। অস্বস্তিটা হবে তৃণমূলের। কারণ আইএসএফ যদি প্রচার করে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মোদির পাশে দাঁড়িয়েছিলেন, আর বাংলার মুসলিম সমাজ যদি দেখে যে অনাস্থা প্রস্তাবেও তৃণমূল সই করেনি, তাহলে তাদের কাছে কিন্তু নওশাদ সিদ্দিকীর এই অভিযোগটা বিশ্বাসযোগ্য ঠেকতে পারে। তাতে কে সব থেকে খুশি হবে? বিজেপি। কারণ মুসলিম ভোট যদি তাদের বিশ্বাসে কোথাও গিয়ে আঘাত লাগে, তারা যদি কোথাও ডাইনে বায়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, অর্থাৎ মুসলিম ভোট ব্যাংকে যদি ভাঙন ধরে, সুবিধা তো তাদের। তার মানে বাংলায় এখন গুজরাট হিংসার প্রসঙ্গ উঠলে বিজেপি সব থেকে বেশি খুশি হবে। রাজনীতি কি অদ্ভুত না? ঠিক একইভাবে বেলডাঙ্গায় হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করছেন, তাতে বিজেপির মধ্যে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই, থাকার কথাই না। অস্বস্তি যদি কারোর থাকে তাহলে তার তৃণমূলে, কারণ হুমায়ুন আর তৃণমূলে নেই, সাসপেন্ড হয়ে আলাদা দল করেছেন। মাদক পাচারের অভিযোগে হুমায়ুনের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তার মানে এটা পরিষ্কার, তার মুসলিম জনগণকে বুঝিয়ে দিতে কোনো সমস্যা নেই যে তার সাথে তৃণমূলের কোনো এই মুহূর্তে সম্পর্ক তো নেই, বরং তিক্ততা একেবারে চরমে। এবং এই তিক্ততা তৈরি হয়েছে বা তার বিরুদ্ধে এইরকম প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, সেটা তিনি মুসলিমদের জন্য এই বাবরি মসজিদ করতে চাইছেন বলে, বা তিনি কিছু বলতে চাইছেন বলে। এবার বাবরির টানে মুসলিম জনতার একাংশ হুমায়ুনের দিকে যদি ঝোঁকে, তাহলে তো তৃণমূলের মহাবিপদ। আর এই টান কিন্তু যে সে টান নয়। খেয়াল করে দেখুন, অযোধ্যায় ওই উত্তরপ্রদেশ সরকারের জায়গা দেওয়া জমিতে বিকল্প বাবরি মসজিদের কাজ এখন পর্যন্ত এগোয়নি, কিন্তু বাংলার বেলডাঙ্গায় আজ থেকে সেই বাবরি মসজিদের ভিত খোঁড়া শুরু হয়ে গেল। হুমায়ুন বলতে পারেন তিনি যা যা বলেছেন সময় সময় করে ফেলছেন, যা বলছেন করে দেখাচ্ছেন। এতে মুসলিম সমাজের একাংশের চোখে তার গ্রহণযোগ্যতাটা একটু হলেও তো তৈরি হবে, অস্বীকার করার উপায় নেই। দেখছেন তো ওখানে কি পরিমাণ কাজ হচ্ছে, কত মানুষ আছেন। এর আগেও দেখেছিলাম আমরা, ইট ঠিট নিয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে যে পরিমাণ ইট জমা হয়েছে, টাকা পয়সারও তো মোটামুটি কোনো অভাব নেই। অর্থাৎ কোথাও গিয়ে আস্তে আস্তে তার এই যে উদ্যোগটা, এটা সাড়া ফেলছে। তিনি শুরুতে যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তখন কিন্তু মনে হয়নি যে একদিন এটা 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 এইভাবে মাটি খোঁড়া শুরু হয়ে যাবে, এত বড় করে গোটা বিষয়টা হওয়ার দিকে এগোবে। তখন মনে হচ্ছিল ও ঠিক আছে। ওই অনেকে ওখানকার মুর্শিদাবাদেরও অনেক লোকজন তারা অভিযোগ করেছিল সেই সময় যে এরকম বহু মসজিদে গিয়ে হুমায়ুন কবির বহু প্রতিশ্রুতি দিয়েছে, কোনোটা পালন করেন। তা আমাদেরও মনে হচ্ছিল যে রাজনৈতিক নেতারা এরকম বিভিন্ন প্রতিশ্রুতি দিতেই তো অভ্যস্ত, এবং তার মধ্যে কিন্তু হিন্দু মুসলিম নেই, ওটাতে সব রাজনীতিক সমান। যে যার মতো করে নিজের ভোট ব্যাংক, যারা তার উপরে কোনোভাবে বিশ্বাস করতে পারে তাদেরই ওইভাবে বুঝিয়ে দেয়। সেটা এটাও সেরকম হয়েছে, আশ্বাসের ওপরেই মানুষজনের বিশ্বাসটা অর্জন করে নিয়ে তারপর নিজে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, এটাই হতে পারে আমরা ভেবেছিলাম। কিন্তু এখন যা হচ্ছে, এভাবে এগোলে মুর্শিদাবাদ তো বটেই,
হুমায়ুন গোটা বাংলার হিসেবটাই কিন্তু গুলিয়ে দিতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা এই সময় আর হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। দেখুন, অনেকের মুখে অভিযোগ শোনা গেছে যে হুমায়ুন কবির, যিনি একেবারে স্থানীয় স্তরের একজন নেতা ছিলেন, তাকে ইচ্ছে করে এই রাজনৈতিক নেতারা নিজেদের সুবিধের জন্য হাওয়া দিয়ে 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 ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট করে দিয়েছেন। কে করেছেন, কিভাবে করেছেন বলাটা মুশকিল। এবার কিন্তু আর তাকে অস্বীকার করা যাবে না, তার উপস্থিতিকে মানতে হবে, এটা কিন্তু মনে হচ্ছে। যাই বলুন আপনি, হুমায়ুন আবার কি বলেছেন, তিনি বাংলায় বাবরি যাত্রা করবেন, ওই আদবানির রথযাত্রার মতো। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা জিনিস হিসেব করে করে তিনি ঠিক করছেন। 89-এ আদবানির রথযাত্রা দেশের রাজনৈতিক হিসেবকে পুরো গুলিয়ে ছেড়ে দিয়েছিল। এবার হুমায়ুনের বাবরি যাত্রাও যদি এরকম বিভিন্ন হিসেবকে গুলিয়ে দেয়, যদিও তার সেই বিরাট লম্বা যাত্রাটাকে ছেঁটে 200 কিলোমিটারের ওপর যাত্রাটাকে ছেঁটে পুলিশ 22 কিলোমিটারের মতো অনুমতি দিয়েছে, ওই 100 গাড়ির বদলে 50 জনকে নিয়ে করার অনুমতি দিয়েছে। তারপরেও তিনি যদি এই বাবরি যাত্রাটাকে সফলভাবে করে ফেলতে পারেন, তাতেও কিন্তু বিজেপির লাভ, তৃণমূলের দুশ্চিন্তা। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, এখানে যদি দুর্গাঙ্গন করতে পারেন, তো উনিও তার প্যারালেল ভেবেছেন। বিজেপি কিছু মুখোশের লোককে পুতুল ছেড়েছে বাজারে, যাদের সুতোর টানটা বিজেপির হাতে আছে। बाबरी मस्जिद निर्माण अवैध है, काफी सारे अवैध काम हो रहे हैं ममता जी की शय से, ये काम भी हो रहा है। जहां तक बंगाल का सवाल है, 2026 में भारतीय जनता पार्टी की सरकार बनेगी और भारतीय जनता पार्टी की सरकार में कोई बाबरी मस्जिद नहीं बनेगा। যাত্রা, বাবরি যাত্রা সেটা পলাশী থেকে শুরু হবে ঠিক 12 তারিখ সকাল 9টায়। ফরেন ইনভেডার যারা কিনা বিদেশ থেকে ভারতকে দখল করতে এসেছিলেন, তাদের নামে যদি বাবরি মসজিদ হয় বা কিংসফোর্ডের নামে যদি কোনো চার্চ তৈরি হয়, পশ্চিমবঙ্গের জনতা তা মানবে না। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আমি মুসলমানদের ভোট আর আপনি পাবেন না। একটা জায়গায় ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনো গুরুত্ব নেই। মনে আছে সেই জবের থেকে সেই ওয়াক অফের যখন সেই হলো না, ওয়াক অফ সংশোধনী বিল, সেই তখন যে ওয়াক অফের যে স্ট্যান্ডিং কমিটি, সেইটাতে তিনি তখন ছিলেন। আর সেখানে সেই বিরাট প্রতিবাদ করতে গিয়ে হাত ঠাত কেটে কি কাণ্ড করেছিলেন কল্যাণবাবু, তৃণমূল সাংসদ, সেটা আপনারা জানেন। তো সে যাই হোক, সেই সময় থেকে তিনি বিখ্যাত। একবার তার সাথে ভীষণ গরম হলো, পরের দিনই আবার গলাগলি হলো, দুটোই আমরা দেখে ফেলেছি। যাই হোক, তো জগদম্বিকা পাল আগে কংগ্রেসে ছিলেন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এই বলছিলেন রাহুল গান্ধী সেদিন সংসদে আজকে। তো তিনি বলেন যে যেহেতু জগদম্বিকা একসময় কংগ্রেসে ছিলেন, তাই তিনি তাকে আক্রমণ করবেন না। মানে ওই ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনা হচ্ছে, কিন্তু এখন যিনি কাজ করছেন তাকে তিনি কিছু বলবেন না, কারণ তিনি বিশ্বাস করেন জগদম্বিকার হৃদয়ে এখনও কংগ্রেস রয়েছে। জবাবে জগদম্বিকা বলেন তার পরামর্শ যদি তখন রাহুল গান্ধী শুনতেন, তাহলে আজ বিরোধীদের বেঞ্চে বসতে হতো না। শুনতে মনে হচ্ছিল কি জানেন, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ বিধানসভায় হুমায়ুন কবির এমন কথা কাউকে বলবেন নাকি, বলা তো যায় না। মুর্শিদাবাদ নিয়ে পথে ঘাটে আদালতে সব জায়গাতেই তো সরকার ধাক্কা খাচ্ছে। বেলডাঙায় কদিন আগে যে হিংসা হয়েছে তার তদন্ত করবে এনআইএ। সুপ্রিম কোর্ট আজ ওই এনআইএ তদন্তের ওপর তো স্থগিতাদেশ দেয়নি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কলকাতা হাইকোর্টের নির্দেশটা বহাল রেখে দিচ্ছে সুপ্রিম কোর্ট। তবে ইউএপিএ ধারাটা সেখানে যে যোগ করা হয়েছে, এটা নিয়ে কিন্তু শীর্ষ আদালত বিস্ময় প্রকাশ করেছে। ওই কেউ হয়তো ভেবেছিলেন অধিকন্তু ন দোষায়, অথবা কারুর আবার একটু ওই ধরে আনতে বললে বেঁধে আনার একটা প্রবণতা আছে, সেটাই বিস্মিত করেছে শীর্ষ আদালতকে। ইউএপিএ সচরাচর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দেওয়া হয়। তো এই নিয়ে মানে সব জিনিসকে সব জায়গায় যে ব্যবহার করতে নেই, একটু বুঝে শুনে ব্যবহার করতে হয়, সেটা নিয়েই এনআইএকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মানে কি এই যে বেলডাঙার তদন্তে
রাজ্য প্রশাসনকে যথোপযুক্ত মনে করছে না শীর্ষ আদালত। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ বহাল রাখা হয়েছে, এটাও কিন্তু রাজ্য পুলিশের অক্ষমতাকেই নির্দেশ করে, অন্তত সুপ্রিম কোর্টের চোখে। বিজেপি কিন্তু এটা বিধানসভা ভোটে ব্যবহার করবে। সুপ্রিম কোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তোলার জায়গায় নেই তৃণমূল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর মামলায় সওয়াল করতে সুপ্রিম কোর্টে গেছিলেন, আর তার আগে ওই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনে প্রধান বিচারপতিকে বলেছিলেন যে তারা সুপ্রিম কোর্টের হেফাজতে মানে ভরসায় রয়েছে। তো সেই প্রধান বিচারপতি আজ বেলডাঙায় এনআইএ তদন্ত বজায় রেখেছেন, বহাল রেখেছেন। দেখুন, বিচার বিভাগ জাতীয় নির্বাচন কমিশন নয়। জ্ঞানেশ কুমারকে আপনি যা খুশি বলে আক্রমণ করতে পারেন, কিন্তু বিচারপতি সূর্যকান্তকে সেখানে তো আর আক্রমণ করা চলবে না। সুতরাং এটা একদিক দিয়ে একটু কিন্তু চাপের বিষয়। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পক্ষে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিল। আজকে একটু আগে তার হিয়ারিং হয়েছে। সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট এসএলপি অ্যাকসেপ্ট করেনি। এই একটা ইউপিএ একটা অ্যাপ্লাই হবে কিনা সেটা তো আগে দেখতে হবে, না দেখে কি করে হবে। এখন সেখানকার প্রায় 30-35টা ছেলে বোধহয় এই মুহূর্তে জেলে আছে। তো অতগুলো ছেলের যদি এখন জেল যাত্রা হয়ে যায়, আরও যদি কিছু লোক ধরা পড়ে, তাহলে ধস নামবে। তার উপরে আবার ওখানে ওই হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে। বাংলার মানুষ দেখছে যে এ রাজ্যের বুকে কালী পুজোয় পটকা ফাটলেও সেখানে এনআইএর দাবি করে শুভেন্দু অধিকারী। আর বিজেপি শাসিত রাজ্যে দিল্লিতে যখন এইরকম চূড়ান্ত নাশকতা হলো, মানুষের প্রাণ গেল, তখন এনআইএর রোল কি ছিল? আত্মহত্যাকে হত্যা বলে চালিয়ে বেলডাঙ্গায় যে জঙ্গিপনা তৃণমূল কংগ্রেস করেছে এবং সেই জঙ্গিপনার সার্টিফিকেট দিয়েছে, এই সবটা মিলিয়ে এনআইএ তদন্ত, কেন্দ্রীয় বাহিনী, এগুলো তো খুব স্বাভাবিক। শুনলেন তো সজল ঘোষের কথা, আশায় বাঁচে চাষা। তিনি ভাবছেন যে আরও বেশি লোকজনকে যদি ওই বেলডাঙায় ধরপাকড় করা হয় তাহলে মুসলিম সম্প্রদায় খুব রেগে যাবে। তার আশা মুসলিম সম্প্রদায় তারা রাখবেন গিয়ে তৃণমূল সরকারের ওপর, কারণ তারা হয়তো ভাববেন যে এই তৃণমূলই তাদের উস্কে ছিল, মানে এটা বিজেপির ভার্সান আর কি, যে তৃণমূলই তাদের উস্কে ছিল, সেই জন্যই তারা ধরা পড়েছে। এবার তৃণমূল আবার উল্টো ভাবতে পারে যে কেন্দ্রীয় সরকারের ওপর রাগ হবে না তো ওদের, হওয়ারই কথা, কারণ এই যে এনআইএ বা এই বাকি যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি, তাদের সবাইকেই কেন্দ্রীয় সরকারের সাথে তো একসঙ্গে বর্ণনা করে তৃণমূল, সুতরাং তারা বলতেই পারে এটা আসলে প্রতিহিংসা। এবার কে ঠিক কে ভুল সেটা কিন্তু ঠিক করে দেবেন হুমায়ুন কবির, কারণ আপাতত ওই এলাকায় সব থেকে সক্রিয় নেটওয়ার্ক তারই। ভাবুন, ডিসেম্বরে যখন ওই বহরমপুরের সবাই ঢুকতে গিয়ে হুমায়ুন বাধা পেয়েছিলেন, তখন কি ভাবা গেছিল রাজনীতি এরকম একটা উল্টো মোচড় দিয়ে এরকম জায়গায় এসে পৌঁছবে? তবে এটা ঘটনা, জানেন তো, এটা আপনি আমি হয়তো ভাবিনি, কিন্তু কেউ না কেউ ভেবেছিলেন বলেই এরকম পর এতগুলো ঘটনা ঘটছে। কেউ যদি না ভাবতেন তাহলে এরকম একটার পর একটা ঘটনা সাজানো হয়ে গেল কি করে বলুন তো? হুমায়ুন তো রক্ত মাংসের মানুষ, রাজনীতিক। সুতরাং রাজনীতিকের উত্থান এবং পতনের পেছনে রাজনীতিরই হাত থাকে। এবার হুমায়ুনের মতো রাজনীতিকের এই হঠাৎ উত্থানের বা উলট পুরাণের পেছনে কোন রাজনীতিকের লেখনী আছে এবার একটু ভেবে দেখুন। কিন্তু যার লেখনী বহুদিন আগের থেকে বাঙালিকে ভাবিয়েছে, পরবর্তী ক্ষেত্রে পুরো দেশকে ভাবিয়েছে, তার তো রাজনীতির সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল বলে তো শোনা যায় না। জীবদ্দশায় তিনি রাজনীতি করেননি, মানে আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা বলছি। কিন্তু তার বন্দে মাতরম ঘিরে যেভাবে পর ওই রাজনীতির দাবার চাল পড়ে যাচ্ছে, তাতে তো তিনি নিশ্চিতভাবে বিস্মিত, যেখানেই থাকুন। বাকিদেরও বিস্মিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু অদ্ভুত, এটাই প্রমাণ করে বঙ্কিমচন্দ্রকেও রাজনীতি তাদের রাস্তায় নিয়ে এসে ফেলতে পারে বা তাকে ব্যবহার করে দিতে পারে। তাহলে হুমায়ুন কবির তো কোন চা?
আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের একটা নতুন নির্দেশ সামনে এসেছে জানেন তো, স্কুল কলেজ থেকে সমস্ত সরকারি অনুষ্ঠান সব জায়গায় বন্দে মাতারাম বাজাতে হবে। প্রথম দুটো স্তবক নয় কিন্তু, পুরো 6টা স্তবক, মানে আবার নতুন করে মুখস্থ করতে হবে। এতদিন ধরে বলে বলে আমরা ছোটোবেলার থেকে জাতীয় সঙ্গীত জনগণমনটা তো মুখস্থ করে ফেলেছি, কিন্তু বন্দে মাতরম তাও আবার 6টা স্তবক গাইতে হবে। এবার 3 মিনিট 20 সেকেন্ডের বন্দে মাতরম গাইতে হবে, সুতরাং মুখস্থ করুন। কিন্তু এতে কী হবে? যেটা হবে সেটা হলো দেশ জোড়া বিতর্ক হবে, এটা নিশ্চিত। কারণ মুসলিমরা মানতে চাইবেন না। না চাওয়ার কারণটা হচ্ছে যে ওই 6টা স্তবকের একটা জায়গায় দেশমাতৃকাকে দুর্গা কমলার সঙ্গে তুলনা করা হয়েছে। এবার এই বিতর্কটা কিন্তু এখনকার নয়, বহু পুরনো, এবং এইটাকে মাথায় রেখেই কিন্তু একসময় রবীন্দ্রনাথ ওই জায়গাগুলো বাদ দিতে বলেছিলেন। বন্দের মাতারাম রচনার 150 বছর পূর্তিতে সংসদে কিন্তু এটা নিয়ে তুমুল বিতর্ক হয়ে গেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং অভিযোগ করেছিলেন মুসলিম লীগকে তুষ্ট করতে 1937 সালে ওই কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে বন্দে মাতরমের শুধুমাত্র প্রথম 2টো স্তবক জাতীয় গান হিসেবে গ্রহণ করা হয়। কংগ্রেসও পুঁজি পাতি খুলে দেখিয়ে দেয় যে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শেই নেহরু তা করেছিলেন। কিন্তু দেখুন, গোটা ব্যাপারটা যে দিক থেকেই পারেন শর্ট তো মেরেছেন এবং বিতর্কের বলটা গড়িয়েছে। এর আগে দেশের 100 জনের মধ্যে 99 জন মানুষ কি জানতেন? বন্দে মাতরম তো ওই 2টো স্তবকেরই গান। আর এখন সকলে জানেন যে বঙ্কিমের গানে দুর্গা কমলা এইসবও ছিল। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও কেন্দ্রের ট্যাবলয় বন্দে মাতরমের পুরো গানটা ছিল, রাজ্যের ট্যাবলয় সেখানেও বঙ্কিম ছিলেন, আর বঙ্কিমের পাশাপাশি রবীন্দ্রনাথও ছিলেন। এবার কেন্দ্র বঙ্কিমের পূর্ণ বন্দে মাতরমের প্রচার করলো, রাজ্য তার মানে রবীন্দ্রনাথের পরিমার্জিত সংস্করণ প্রচার করলো। যে যার মতো করে, সবই সাংকেতিক ইঙ্গিত, কিন্তু সব কিছুর পেছনে ওই বৃহত্তর স্বার্থ। ওই শুরুতে বলেছিলাম, আবার বলছি, রাজনীতির কাছে বৃহত্তর স্বার্থ একমাত্র ভোট আর ভোট ব্যাংক। আপনার আবার কোনো জায়গা নেই, কিন্তু ভোটারের আছে। এটাই সব থেকে জটিল বিষয়। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশটা দিয়েছে না, আমি নিশ্চিত কোনো না কোনো পক্ষ নিশ্চয়ই কোর্টে যাবে, আদালতে যাবে। আর আদালতে যদি একবার মীমাংসা হয়ে যায়, তখন কিন্তু এটা রাম মন্দিরের মতোই আইনি সমাধান হয়ে যাবে। এবার ভেবে দেখুন তো, কি থেকে শুরু হয়ে কোথায় গোটা ব্যাপারটা পৌঁছচ্ছে। সেই আদালত, দেখুন, আইনের আদালতের আগে আরেকটা আদালত রয়েছে, জনতার আদালত। বঙ্কিম বাঙালি ছিলেন, তাকে দাদা বলে ফেলায় মোদিকে তৃণমূল প্রবল ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, সেটা সইতে হয়েছিল। কিন্তু এবার হয়তো ভেতরে ভেতরে সেই জমে থাকা রাগ থেকেই বাংলার মানুষকে নিজস্ব বাঙালিয়ানা শেখাতে চাইছে বিজেপি। বাঙালির জানার বাইরেও যে বঙ্কিমের ওই বন্দে মাতরমে আরও 4টে স্তবক ছিল, সেটা বাঙালির মাথায় তারা ঢুকিয়ে দিতে চায়। তৃণমূল নিশ্চিতভাবেই 2টো স্তবকের কথাই বলবে, আর বিজেপি বলেই দিয়েছে ওই 2টো স্তবক অর্থাৎ পরিমার্জিত সংস্করণ মানেই তো মুসলিম তোষণ। তাহলে এক ঢিলে 2 পাখি, মানে ওই সেই তখনকার ব্যঙ্গ বিদ্রুপের প্রতিশোধ আর একই সঙ্গে ভোটের বার্তা, নিজস্ব ভোট ব্যাংককে বার্তা, দুটোই হলো কি না? যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না, কারণ কার্যকর করতে গেলে উনাদের যে 5,713 কোটি টাকা যেখানে বরাদ্দ করেছেন, তারা বন্দে মাতরম গায় না, তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বেন। এমএইচএ সার্কুলারে নাকি কে সই করেছে, কবেকার ডেট, এসব কিছু নেই। অশোক স্তম্ভও নাকি নেই, সাদা কাগজ। তো ওরা কি বাজারে দিয়ে দেখছে মানুষ এটা খায় কি না? জল্পনা চলুক, বন্দে মাতরমের সঙ্গীত কোনো সরকারি নির্দেশের প্রামাণ্যতা রাখার দরকার নেই। যে কি টেকনিক্যাল ভুল হয়েছে, কি হয়েছে না হয়েছে পরের কথা। এটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তৃণমূল, বিজেপি সবাই তো গাইবে, তাহলে কারোর একটা পার্টিকুলার ভোট বাক্সে ছাপ পড়বে কেন?
আপনার কি বন্দে মাতারাম গাইলেই মনে হয় যে বিজেপিকে ভোট দিতে হবে? ভোটের আগে প্রতি বছরই বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয়। আমাদের কাছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র দুজনেই আমাদের হৃদয়ে অবস্থান করে। পশ্চিমবাংলার বাঙালিদের কথা বলা তৃণমূল কংগ্রেসের তো আগে উচিত ছিল, এটা ঘোষণা করে দেওয়া রাজ্য স্তরে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও কি আমরা গুরুত্ব দেব না, নাকি এই বিজেপি, এই অমিত শাহ, এই হোম মিনিস্ট্রি গানের মূল্যায়নে রবীন্দ্রনাথের উপর ভাবে নিজেদের? দেখুন, রাজনীতি বঙ্কিমচন্দ্র, বন্দে মাতারম, রবীন্দ্রনাথ কাউকে যেখানে ছাড়ছে না, সেখানে কোন নির্বাচনকে যে নির্বাচনী প্রচারে ছাড়বে এটা আশা করা কিন্তু বাড়াবাড়ি। আপনারা ভাবছেন যে এই পুরনো নির্বাচনগুলোর কথা 21 বা 24, না সেটা না, আরেকটা নির্বাচন যেটা কাল হচ্ছে বাংলাদেশে। হাসিনার ওই দেশ ত্যাগের পর প্রথম ভোট হচ্ছে এবং ব্যালটে এই প্রথম আওয়ামী লীগের কোনো প্রতীক নেই, তারা বাতিল। এবং নির্বাচনের আগেই এমন রক্তারক্তি হয়েছে যে ভোট ঘিরে উদ্দীপনা নয়, ভোটারদের মনে আতঙ্ক কাজ করছে। ইতিমধ্যে বেশ কিছু ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি বিএনপি নেতার বাড়িতে ঢুকে আক্রমণ করা হয়েছে, সব চলছে। ভোটের নিরাপত্তায় 7 লক্ষ পুলিশ আর 1 লক্ষ সেনা নেমেছে। ভাবুন, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে যারা আতঙ্কিত থাকেন, এক্ষেত্রে অন্তত আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আরেকটা বাংলা আছে যেটা পুরো দেশ, এবং যারা দেশের বদলে পুরো দেশে নিমজ্জিত। জামাত যদি কোনোভাবে ওখানে ক্ষমতায় চলে আসে না, তাহলে ওখানে বিএনপি কি হবে না হবে বা অন্যান্য আওয়ামী লীগের কী হবে সেগুলো তো পরের কথা। তার থেকে অনেক বেশি প্রমাদ গুনছেন বাংলাদেশের হিন্দুরা, কারণ ওখানে তো যে কোনো অজুহাতে মৌলবাদীরা হিন্দুদের ওপর হামলা করে, সে ধর্মীয় উৎসব হোক বা গণতন্ত্রের উৎসব। এবার বাংলাদেশে যদি ভোটের পর হিন্দুদের ওপর নির্যাতন বাড়ে, তাহলে এই পদ্মার ওপারের ওই উত্তেজনার তার রেশ কিন্তু এপারে পড়বে, এপারের ভোটে কিন্তু ওই ভোটের প্রভাব পড়বে। এপারে হয়তো পাল্টা যাতে হিংসা হবে না, এটাই আশা করব, কারণ এখানকার মানুষজন বুঝিয়ে দিয়েছেন তারা অনেক বেশি পরিণত মনস্ক। কিন্তু মানুষের মনে যে ওখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হলে একটা প্রভাব পড়বে, রেখাপাত করবে গোটা ব্যাপারটা, সে তো অস্বীকার করা যাবে না। সুতরাং একটা বড় সন্ধিক্ষণে দুটো নির্বাচন দাঁড়িয়ে রয়েছে এবং একসঙ্গে দুটো দেশের নির্বাচন একে অন্যের সঙ্গে জুড়ে যাওয়া, এটা কিন্তু অতীতে কখনো হয়েছে বলে মনে হচ্ছে না।